মুম্বাই থেকে কোলহাপুরের দিকে চলে গেছে যে ঝাঁ চকচকে হাইওয়েটা, তারই মাঝামাঝি জায়গায় ছোট্ট একটা শহর নাম আক্কানাদ। এই আক্কানাদ থেকে একটা সরু রাস্তা হাইওয়ে ছেড়ে ডান দিকে ঢুকে গেছে। ঘন জঙ্গলের মধ্য দিয়ে প্রায় 20 কিলোমিটার যাওয়ার পর সোজা রাস্তাটা হঠাৎই পাক খেতে খেতে একটা ছোট পাহাড়ের গায়ে চড়তে শুরু করেছে। শেষ হয়েছে যেখানে, সেখানেই শিবাজি মহারাজের আমলের দুর্গ, নাম বিরামগড়। দুর্গের পাথুরে পাঁচিলটা 40 ফুট উঁচু আর সব মিলিয়ে 2.5 কিলোমিটার লম্বা। এই পাঁচিল ঘেরা বিরাট চৌহদ্দির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে 15-16টা ছোট বড় পাথরে তৈরি বাড়ি। পেশোয়াদের আমল অবধি তার মধ্যে কোনোটা ছিল বারুদখানা, কোনোটা ঘোড়ার আস্তাবল, আবার কোনোটা রানী মহল। পাহাড়ের চূড়ার কাছে যে বাড়িটা, সেটাই সবচেয়ে বড়। ওটাই নাকি ছিল দুর্গাধিপতির অফিস কাম রেসিডেন্স। এই বাড়িটার ছাদের উপর দাঁড়িয়েছিলেন পিকে ঘোষাল ওরফে প্রণব কুমার ঘোষাল, ফেরারি গ্রুপ অফ হোটেলসের ম্যানেজিং ডিরেক্টর। প্রণব ঘোষাল ছাদের পাঁচিলের উপর হাত রেখে মুগ্ধ দৃষ্টিতে সামনের দিকে তাকিয়েছিলেন। তার পায়ের নিচে মাইলের পর মাইল ঘন জঙ্গলের সবুজ চাদর, সামনে পশ্চিম ঘাট পর্বতমালা। সূর্য তখন অস্ত যাচ্ছিল। জঙ্গল আর পাহাড়ের উপর গোলাপি, লাল, গেরুয়া, কমলা কত রকমের রঙই যে একে একে ছড়িয়ে পড়ছিল তার বলে শেষ করা যায় না। চারিদিক নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে টিয়া পাখির ঝাঁক ট্যাটে আওয়াজে সেই নৈশব্দকে ভেঙে দিয়ে দুর্গের দেয়ালের অসংখ্য ঘুলঘুলি আর ফাটলের মধ্যে তাদের লুকোনো বাসায় যাওয়া আসা করছিল। তাছাড়া নিচের জঙ্গল থেকে মাঝে মাঝে ময়ূরের কর্কশ চিৎকার, এছাড়া কোথাও আর কোনো আওয়াজ ছিল না। খুব ভালো লাগছিল ঘোষাল সাহেবের। বহুদিন তিনি একা এমন শান্তভাবে কোথাও দাঁড়িয়ে থাকার সুযোগ পাননি। বহুদিন তিনি সূর্যাস্ত কিংবা সূর্যোদয় দেখেননি। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে তার দিন কাটে। সারা ভারতে মোট 11টা হোটেল রয়েছে ফেরারি গ্রুপের। ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সেই 11টা শহরে ছোটাছুটি করে বেড়াতে হয় তাকে, আর সবসময় তার পেছন পেছন ফাইল হাতে নিয়ে দৌড়য় ফেরারি ম্যানেজমেন্টের আরও 4-5 জন অফিসার। তারই মধ্যে আজ হঠাৎই এরকম একটা অকাজের দিন তার হাতে চলে এসেছে। আজ যে শুধু হাতে কাজ নেই তাই নয়, একজন ছাড়া আর কোনো সহকর্মীও নেই সঙ্গে। মানুষের গলার আওয়াজে নিচের দিকে তাকালেন প্রণব ঘোষাল। ওই যে সেই সহকর্মীটি, ফেরারি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড চিফ অ্যাকাউন্টেন্ট সুধাকর আপ্তে। প্রায় 4 তলার উচ্চতা থেকেও পরিষ্কার বোঝা যাচ্ছিল আপ্তেও আজ মুডে আছে। এমনিতে শেভিল রোড 3 পিস স্যুট ছাড়া তাকে দেখা যায় না। সেই সুধাকর আপ্তের রং চঙে হাওয়াই শার্ট আর বারমুডা পরে প্রবল বেগে হাত পা নাড়তে নাড়তে চড়াই রাস্তাটা ধরে উঠে আসছে। ওর সঙ্গে মনুয়া বলে ছেলেটা রয়েছে। মনুয়া এই দুর্গের রাঁধুনি। ওকে নিয়ে আপ্তে জঙ্গল ভেঙে 2 কিলোমিটার দূরে একটা ঝর্ণা দেখতে গিয়েছিল। ঘোষাল সাহেবের শরীরটা খারাপ লাগছিল বলে উনি যাননি। এখন ওরা ফিরছে। ঘোষাল সাহেব দেখলেন মনুয়ার মাথায় একটা ছোট্ট ঝুড়ি। আপ্তে আর মনুয়া যখন দুর্গের দরজার কাছাকাছি পৌঁছে গেছে তখন ঘোষাল সাহেব উপর থেকে হাঁক ছাড়লেন, ঝুড়ি ভরে ওসব কি নিয়ে এলে আপ্তে? ছাদের দিকে মুখ তুলে সুধাকর আপ্তে বলল, মাশরুম স্যার, লোকাল মাশরুম, যাকে বলে ব্যাঙের ছাতা। মনুয়া ঝর্ণার ধার থেকে তুলে আনলো। আজ রাতে ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন উইথ মাশরুম। রেসিপিটা আমি মনুয়াকে বলে দেব, একবার খেয়ে দেখবেন। আপনার 11টা হোটেলের একটারও শেফ ওরকম বানাতে পারে কিনা। আচ্ছা আচ্ছা, সে হবে ক্ষণ। আপাতত তুমি চটপট উপরে উঠে এসো, ফ্যান্টাস্টিক সানসেট হচ্ছে। আপনি জবাব দিল, মাফ করবেন স্যার, অনেক চড়াই ভেঙেছি, আর ওই খাড়া সিঁড়িগুলো টপকাতে পারবো না। আর আমি তো মহারাষ্ট্রেরই লোক, অমন সানসেট অনেক দেখেছি। আপনি এনজয় করুন। আপতে মনুয়াকে নিয়ে দুর্গের একতলায় ঢুকে পড়ল। প্রণব ঘোষাল আবার সামনের দিকে তাকালেন। সব রং মুছে গিয়ে এখন শুধু অদ্ভুত একটা বেগুনি আভা ছড়িয়ে পড়েছে পাহাড়গুলোর গায়ে।
অন্ধকার নেমে আসছে। পাহাড়ের গায়ে এখানে ওখানে এক এক মুঠো আলো জ্বলে উঠছে। ওগুলো পাহাড়ি মানুষদের গ্রাম। ওগুলোই কি সেই ভিল উপজাতির মানুষদের গ্রাম যারা ছিল শিবাজির আসল শক্তি? মনে মনে ভাবলেন প্রণব ঘোষাল। ভাবতেই তার রোমাঞ্চ হলো। 250 বছর এখানে প্রায় কিছুই পাল্টায়নি। ওই পাহাড়, জঙ্গল, ভিলদের গ্রাম, এই দুর্গ সবকিছুই প্রায় একই রকম আছে। মনে হয় কান পাতলে এখনই ঘোড়ার খুরের আওয়াজ শোনা যাবে কোষ থেকে তলোয়ার টেনে বার করার ধাতব শব্দ। আর এইটাই হবে হোটেল বিরামগড়ের অন্যতম আকর্ষণ। কথাটা ভাবতেই ঘোষাল সাহেবের মুখে একটা তৃপ্তির হাসি ছড়িয়ে পড়ল। ইয়াস, ঠিক এই জন্যেই বিরামগড় দুর্গ হতে চলেছে তার ফেরারি গ্রুপ অফ হোটেলসের 12 নাম্বার হোটেল। অনেক টাকা খরচা করে, অনেক কাঠ খড় পুড়িয়ে এই ছোটোখাটো দুর্গটাকে তিনি কিনেছেন। এবার এটাকে হেরিটেজ হোটেলে কনভার্ট করবেন। বেশি কিছু বদলাবেন না। পাথরের দেয়াল, লোহার দরজা, কামান, বন্দুক সবই থাকবে। যে ঘুলঘুলি দিয়ে শত্রুদের গায়ে ফুটন্ত তেল ঢেলে দেওয়া হতো থাকবে সেগুলো। ওসবের সঙ্গে অ্যাড হবে লাক্সারি, এয়ার কন্ডিশনিং, স্পা, ব্যাংকোয়েট, জিম, এইসব আর কি। আর হ্যাঁ, দুর্গের মালিক জীবনদেব কেলকার সাহেবের আমলের লোকজনকে সরিয়ে দিয়ে কলকাতা থেকে ট্রেন্ড স্টাফ আনতে হবে। কিন্তু আশা করা যায় তাতে এই দুর্গের গায়ে জড়িয়ে থাকা যুদ্ধ বিগ্রহের গন্ধ, এর গা ছমছম ভাবটাবগুলো নষ্ট হবে না। ওইগুলোর জন্যই তো ফরেনাররা আসবে, যাকে বলে অ্যাডভেঞ্চার ট্যুরিজম। সেই অ্যাডভেঞ্চার ট্যুরিজমের টানে কোলহাপুর থেকে কেলকার সাহেবের এখানে আসার কথা ছিল আজ দুপুরে। দুর্গ বিক্রির কন্ট্রাক্ট সই হবে। 16 কোটি টাকা ফেরারির অ্যাকাউন্ট থেকে কেলকার সাহেবের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, এরকমই কথা ছিল। সেই মতনই 12টা নাগাদ সান্তাক্রুজ এয়ারপোর্টে নেমেছিলেন পিকে ঘোষাল আর সুধাকর আপ্তে। কিন্তু একটা সময় হঠাৎ কেলকার সাহেবের ফোন। প্রচুর ক্ষমা টমা চেয়ে যা জানালেন তা হলো ওনার এক আত্মীয় হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়েছেন। তাকে নিয়ে উনি হাসপাতালে রওনা হচ্ছেন। কাজেই অ্যাপয়েন্টমেন্টটা দয়া করে যদি আগামীকাল শিফট করা যায়। এরকম ক্ষেত্রে না বলাটা চূড়ান্ত অভদ্রতা হতো। কাজেই ঘোষাল সাহেব আর আপ্তে রাতটা বিরামগড়ে কাটানোই ঠিক মনে করলেন। এইভাবেই পড়ে যাওয়া ছুটিটা হাতে এসে গেল ব্যস্ত মানুষ প্রণব ঘোষালের। সেটা প্রণব ঘোষালের পক্ষে একদিক থেকে ভালোই হলো, কারণ এর আগে তিনি মাত্র একবার কয়েক ঘন্টার জন্য বিরামগড়ে এসেছিলেন। তখন সবে জায়গাটা কেনার চিন্তা ভাবনা শুরু হয়েছে। তারপর থেকে সুধাকরই এখানে এসেছে। সব মিলিয়ে প্রায় 7-8 বার হবে। ও এখানকার লোকজনকেও ভালো মতন চিনে গেছে। প্রণব ঘোষাল ঠিক করলেন কাল সকালবেলা উনিও প্রপার্টিটা ভালো করে ঘুরে দেখবেন। তাহলে এরপর আর্কিটেক্টদের লোকজনের সঙ্গে রিনোভেশন প্ল্যান নিয়ে কথাবার্তা বলতে সুবিধা হবে। আপাতত ছাদ থেকে আর কিছুই দেখার নেই। পুরোপুরি অন্ধকার নেমে এসেছে। আকাশের তারার সঙ্গে পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা ভিল গ্রামের প্রদীপের আলো মিশে গেছে। নিচে নামার জন্য প্রণব ঘোষাল সিঁড়ির দিকে ঘুরে দাঁড়ালেন। আর তখনই তিনি দেখতে পেলেন বৃদ্ধ মানুষটিকে। সিঁড়ির মুখেই লোকটা দাঁড়িয়েছিল। ধবধবে সাদা চুল আর দাড়ি, পরনে বিশুদ্ধ মারাঠি কায়দায় পিরহান আর ধুতি, কানে সোনার মাকড়ি আর হাতে লোহার বালা। লোকটা মাথা ঝুঁকিয়ে ঘোষাল সাহেবকে প্রণাম জানালো। মারাঠি টানের হিন্দিতে বলল, হুজুরের যদি খুব ব্যস্ততা না থাকে তাহলে একটু বসেই যান। যে দুর্গটা খরিদ করছেন তার ইতিহাসটা আপনাকে আর কে বলবে, এই বুড়ো মাধবরাও শিরোৎকার ছাড়া? ঘোষাল সাহেব 1 মিনিট ভেবে নিলেন। প্রস্তাবটা মন্দ নয়। যেমন চিতোরগড়ের সঙ্গে রানী পদ্মিনীর জৌহরব্রতের গল্প জড়িয়ে আছে, সেরকম ইন্টারেস্টিং গল্প যদি বুড়ো কিছু বলতে পারে তাহলে ভবিষ্যতে হোটেল বিরামগড়ের ব্রোশিওরে সেটা ছেপে দেওয়া যেতে পারে। তিনি বললেন, না তারা নেই, বলো কি বলবে। বুড়ো প্রণব ঘোষালকে ছাদের একদিকে পড়ে থাকা একটা চারপাই দেখে সেটার উপর বসতে ইশারা করলো। নিজে বসলো মুখোমুখি পাঁচিলের একটা ভাঙা অংশের উপর। তারপর হঠাৎই অদ্ভুত একটা মন্তব্য দিয়ে কাহিনী শুরু করলো। বলল,
যে কোনো দুর্গের ইতিহাসই আসলে বিশ্বাসঘাতকতার ইতিহাস। বীরত্ব দিয়ে দুর্গ জয় করা যায় না, বিশ্বাসঘাতক দিয়ে দুর্গ খোলাতে হয়। বিরামগড়েও ছিল এরকম এক বিশ্বাসঘাতক। তখন শেষ পেশুয়া দ্বিতীয় বাজিরাওয়ের আমল। গোরা সাহেবরা প্রাণপণে চেষ্টা করছে পুনে দখল করতে, কিন্তু তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ছোট্ট বিরামগড় দুর্গ। মাত্র 100 ঘোড়সওয়ার আর 300 পদাতিক সৈন্য নিয়ে দুর্গের অধিপতি যশোরাজ কেলকার যে লড়াইটা দিচ্ছেন, তাতে ব্রিটিশদের চোখের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। দুর্গের নিচের ওই সরু পাহাড়ি খাতের মধ্যে দিয়েই তখন ছিল মুম্বাই থেকে পুনে যাওয়ার একমাত্র রাস্তা। সেই রাস্তার উপরে এই দুর্গ। ব্রিটিশরা একটা সৈন্যদল পাঠায় আর যশোরাজের সৈন্যরা উপর থেকে গোলা বৃষ্টি করে তাদের নিপাত করে। ব্রিটিশরা যে দুর্গ দখলের চেষ্টা করেনি তা নয়, কিন্তু সেটা তো অত সহজ কাজ ছিল না। দুর্গের 3 দিক ঘিরে পাহাড়ের খাদ, শুধু সামনের দিকে সরু একটা চড়াই রাস্তা। ওই রাস্তা ধরে ব্রিটিশ সৈন্যদের উঠতে দেখলেই মারাঠা সৈন্যরা উপর থেকে আগুনের গোলা, পাথর, ফুটন্ত তেল এসব ছুটতে শুরু করত। তাছাড়া আশেপাশের পাহাড়ে দুর্ধর্ষ ভিলরা তো ছিলই। চোরাগোপ্তা আক্রমণে ব্রিটিশ সেনাবাহিনীর কত লোকের বুকে যে তারা তীর ফুঁড়ে দিয়েছে তার হিসেব নেই। সব শেষে ছিল বিরামগড়ের মূল ফটক। সে এক আশ্চর্য জিনিস। দেখেছেন তো হুজুর, ভেতর থেকে একটা 10 বছরের ছেলেও সেই 30 ফুট উঁচু লোহার গুল বসানো দরজা খুলে ফেলবে, কিন্তু বাইরে থেকে 1000 লোকে ঠেলেও সেই দরজাকে নড়াতে পারবে না। হাতির কথা বলছেন? ওই ফটকের সামনে রাস্তাটা দেখেছেন? ঠিক ভাঁজ করা হাতের কনুইয়ের মতন বাঁকানো। হাতি যাতে বিরাট শরীর নিয়ে ওই বাঁক বেরোতে না পারে সেই জন্য ওটা অমন করে তৈরি। তার উপর সারা দরজায় ধারালো পেতলের গুল বসানো। হাতি মাথা দিয়ে ঠেললে মাথা রক্তারক্তি হয়ে যাবে। প্রণব ঘোষাল মনে মনে বুড়োর সমস্ত কথার নোট নিচ্ছিলেন। ওই বেটা সুধাকর আপতে 7 বার এখানে এসেও এইসব ইন্টারেস্টিং তথ্য বার করতে পারেনি, আর তিনি মাত্র এক বেলাতেই কত কিছু জেনে ফেললেন। একেই বলে লাক। দুর্গ জিনিসটা অত সহজ নয় হুজুর, বলে চলল মাধবরাও। কাল সকালে ভালো করে দেখবেন, 2 রকমের সিঁড়ি আছে। একটা হাতি কিংবা ঘোড়ার ওঠা নামার জন্য, 4 হাত চওড়া এক একটা ধাপ। আরেক রকমের সিঁড়ি সরু ধাপ মানুষদের জন্য। এই বিরামগড়ের মাটির নিচে 500 লোকের 1 বছরের খোরাকি চাল ডাল মজুত করে রাখার মতন গোলা আছে। পাহাড়ের মাথা থেকে যে ঝর্ণা নামছে তার জল ধরে রাখার জন্য 4-4টে বড় তালাও আছে। অবরোধ করে বসে থাকবি? থাক না, কোনো অসুবিধা নেই। প্রণব ঘোষাল তখনই মনে মনে ঠিক করলেন ওই গোলাটাকে খুঁজে বার করে ওখানে একটা ক্যান্ডেল লাইট বার খুলবেন। ওয়াও, পরিবেশটা কেমন হবে জাস্ট ভাবা যাচ্ছে না। বুড়ো কিছুক্ষণ চোখ বুজে কি যেন ভাবলো, তারপর বলল, শেষমেশ ব্রিটিশরা বহু চেষ্টার পর একজন বিশ্বাসঘাতককে খুঁজে বার করলো। দুর্গের কর্মচারী ছিল লোকটা। প্রথমে সে দুর্গাধিপতি যশোরাজ কেলকারের খাবারে বিষ মেশালো, কিন্তু সে জানতো না যশোরাজ বিষ পাথরের থালায় ছাড়া খান না। বিষ পাথর জিনিসটা কি জিনিস? জিজ্ঞেস করলেন প্রণব ঘোষাল। সে এক আশ্চর্য পাথর হুজুর। তখনকার মুসলিম নবাবরা কোথা থেকে যে সে পাথর আমদানি করেছিলেন জানি না। সাধারণ মানুষ হীরে জহরত তবু চোখে দেখতে পেত, কিন্তু বিষ পাথর চোখেও দেখতে পেত না। এমনই কিমতি সে জিনিস। বিষ পাথরের থালায় বিষ মেশানো খাবার দেওয়া মাত্র সাদা পাথর নীল হয়ে যেত। ওই বিষ পাথরের থালার জন্যই সে যাত্রায় বেঁচে গেলেন যশোরাজ কেলকার। কিন্তু বিশ্বাসঘাতক জিনিসটা হলো শরীরের ভেতরের অসুখের মতন, বেশি দিন বাঁচতে দেয় না। কেন বলছো এ কথা?
বলছি কারণ এরপর শেষ অস্ত্রটা বার করলো সেই বিশ্বাসঘাতক। রাতের অন্ধকারে দুর্গের মূল ফটক খুলে দিল। কিছুক্ষণ আর কোনো কথা নেই। দুর্গের পায়ের কাছে জঙ্গল থেকে কোনো বন্য জন্তুর চিৎকার ভেসে এলো। প্রণব ঘোষাল গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলেন, তারপর? তারপর আর কি, এটা 1817 সালের ঘটনা। তার পরের বছর পুরো মারাঠা সাম্রাজ্যটাই যে ব্রিটিশ কোম্পানির কবজায় চলে এলো সে তো আপনারা জানেন। আর সেই লোকটার কি হলো, সেই ট্রেচারার? পালাতে পারেনি। ইংরেজদের কাছ থেকে ইনাম পাওয়া আর হয়নি তার। দুর্গের সৈনিকরা নিজেরা মরার আগেই তাকে মেরে ফেলেছিল। তবে একটা কথা বলি হুজুর, মৃত্যুর পরেও তার আত্মা কিন্তু মুক্তি পায়নি। এখনো সে বিরামগড়ের আশেপাশে ঘুরে বেড়ায়, হয়তো প্রায়শ্চিতের পথ খোঁজে। আপনার এখানে হোটেল খুললে সে কোথায় যাবে জানি না। চলি হুজুর, প্রণাম। আবার ঝুঁকে প্রণাম জানিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল সেই বুড়ো মানুষটি। প্রণব ঘোষাল 4 পায়ের উপর ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে ভাবতে লাগলেন, যদি সেই অভিশপ্ত বিশ্বাসঘাতক হোটেল চালু হওয়ার পরেও এই দুর্গে ফিরে ফিরে আসে, যদি এরকম হয় যে হোটেলের কোনো গেস্ট রাতে জানলা দিয়ে দেখতে পেল এক ছায়া মূর্তি মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছে, সে চেষ্টা করছে বিশাল খিলটা খুলবার, কিন্তু ছায়া শরীর নিয়ে পেরে উঠছে না, কি হবে তাহলে? কোথায় পৌঁছে যাবে এই হোটেলের টিআরপি? সাহাব সাহাব উঠিয়ে, খানা বন গিয়া। কানের কাছে ডাকাডাকি আর হাঁটুর উপর হাতের ছোঁয়ায় ধর্মর করে উঠে বসলেন প্রণব ঘোষাল। ছাদের উপর ওই 4 পায়টায় শুয়েই কখন যে গভীর ঘুমে ঢলে পড়েছিলেন বুঝতেই পারেননি। এখন চোখ খুলে দেখলেন মনুয়া তাকে ডাকবার জন্য ছাদে উঠে এসেছে। লজ্জিত মুখে ঘোষাল সাহেব হাত ঘড়িটার দিকে তাকালেন। বেশি